বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ, প্রধান উপদেষ্টাকে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি, অশনি সংকেত বলছেন অর্থনীতিবিদরা। আলোচনার পর শুল্ক কমবে আশা অর্থ উপদেষ্টার। বিএনপির নাম ভাঙিয়ে দখলদার, চাঁদাবাজ ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে বলার পরও ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী, অভিযোগ বিএনপি নেতাদের। আবরার ফাহাদের কবরে এনসিপির শ্রদ্ধা, আবরার সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন নাহিদ ইসলাম। ৩ নেতার দল থেকে অব্যাহতিতে এবার আলোচনায় জাপা, অবৈধ ও অগঠনতান্ত্রিক বলছেন অব্যাহতি পাওয়া নেতারা। গঠনতন্ত্র লঙ্ঘন হয়নি, দাবি নয়া মহাসচিব শামীম পাটোয়ারি। গত ৩টি নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের এবার আর পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না, জানালেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করেছেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র 2% কমিয়ে বাংলাদেশের জন্য 35% পাল্টা শুল্ক আরোপের পর তা 1 আগস্ট থেকে কার্যকরের ঘোষণা দিয়েছেন তিনি। এ খবরে উদ্বিগ্ন রপ্তানিকারকরা। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের ঘোষণা পোশাক শিল্পের জন্য অশনি সংকেত। মার্কিন শুল্ক প্রত্যাহারে সময়মতো সমঝোতা করতে না পারা ব্যর্থতা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গেল 2 এপ্রিল শতাধিক দেশের উপর চড়া হারে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিলেও পরে 3 মাসের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত রাখেন তিনি। নির্ধারিত সেই মেয়াদ শেষ না হতেই এবার এলো 35% শুল্ক আরোপের ঘোষণা। এ খবরে উদ্বিগ্ন দেশের রপ্তানিকারকরা বলছেন, পাল্টা শুল্ক প্রত্যাহারে দুদেশের মধ্যে চিঠি আদান প্রদান হলেও কার্যকর দর কষাকষির অভাবে ভালো ফল আসেনি। যে কোনো বিল বলেন, যে কোনো ট্যারিফ বলেন, আমরা জানি যে ইউএসএ লবিস্ট ফার্ম ছাড়া কিন্তু এগুলি নেগোশিয়েট করা ইম্পসিবল এবং কন্টিনিউয়াসলি ওদের সাথে যোগাযোগ থাকতে হয়। বাট আনফর্চুনেটলি আমাদের এখান থেকে একটা চিঠি গেছে, ওখান থেকে আরেকটা চিঠি আসছে, আবার নন ডিসক্লোজার, যেটা ব্যবসায়ীরাও কিন্তু জানে না এবং সরকারের হয়তো 2-3 জন ব্যুরোক্রেসি জানতে পারে। বাট আমার মনে হয় এই জায়গাটা বোধহয় এখনও সঠিক হয় নাই। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, মাত্র 2% কমিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক 35-এ নামিয়ে আনার সিদ্ধান্তে ঝুঁকির মুখে পড়বে রপ্তানি খাত। মধ্যমেয়াদে এটা একটা অশনি সংকেত আমাদের সেক্টরের জন্য, বিশেষত রেডিমেড গার্মেন্টসের জন্য। এখন আমরা কি তাদেরকে অফার করেছিলাম আর আমাদের রিকোয়েস্ট কি ছিল, আমার অফেন্সিভ ইন্টারেস্ট কী ছিল, ডিফেন্সিভ ইন্টারেস্ট কী ছিল, এগুলো তো আমরা জানি না। বিশেষ করে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী যে দেশ ভিয়েতনাম, সে তো নেগোশিয়েট করেছে হলো যে তার পণ্যের উপরে 20% শুল্ক বসবে। তার মানে আমাদের তার উপরে আরও 15% আমাদের ভিয়েতনাম থেকে বেশি শুল্ক আরোপিত হবে। পোশাক বাণিজ্যে বাংলাদেশের মূল প্রতিযোগী ভিয়েতনাম চুক্তি করে মার্কিন শুল্ক 20% নামিয়ে আনতে সক্ষম হলেও সফল হয়নি বাংলাদেশ। এর পেছনে ভিন্ন কারণ থাকতে পারে এমন মত তার। আমার মনে হয় যে পলিটিক্যাল একটা আসপেক্ট নিশ্চয়ই আছে। এটা কেবলমাত্র অর্থনীতি দিয়ে এটাকে এক্সপ্লেন করা যাবে না, কিন্তু পলিটিক্যাল কোন এলিমেন্টগুলোকে সেখানে সে চাচ্ছে সেইটা তো আমাদের কাছে পরিষ্কার না। এই আলাপ আলোচনায় কেবল যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি কেবলমাত্র এই বিষয়গুলো আলোচিত হচ্ছে সেটা বোধহয় না। হয়তো আরও এর বাইরেও ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক বিভিন্ন ইস্যু আলোচনার মধ্যে থাকতে পারে। ঘোষণা অনুযায়ী শুল্ক কমাতে বাকি 3 সপ্তাহ সময়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করে দর কষাকষির তাগিদ ব্যবসায়ী ও রপ্তানিকারকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর শুল্ক কমে আসবে বলে প্রত্যাশা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। তিনি বলেন, বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে আছেন। বুধবার 2 দেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা সালেউদ্দিন আহমেদের। এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, সরকারিভাবে খাদ্যপণ্য ও অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্ব পাবে। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব তথ্য জানান তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সরকারের তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $5 বিলিয়ন। অন্যদিকে ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের ঘাটতির পরিমাণ $125 বিলিয়ন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বললেন, এত কম বাণিজ্য ঘাটতিতে বাংলাদেশের জন্য বেশি শুল্কের বিষয়টি হতাশাজনক। জানান, 1-to-1 নেগোসিয়েশনের জন্য ইউএসটিআর এর সঙ্গে কথা বলছে বাংলাদেশ।
এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছে, আজকেই কমার্স শরীফ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা USTR এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। যদি যাই হোক, আমরা সেটার প্রেক্ষিতে আমাদের আমরা আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে হয়েছে। কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে যেটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো। এদিকে বাণিজ্য সচিব মাহবুর রহমান জানালেন, ঘাটতি কমাতে গম, সয়াবিন, এয়ারক্রাফট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সে অনুযায়ী বাংলাদেশ আরো বোয়িং বিমান কিনবে, বাড়াবে তুলা আমদানি। এছাড়া গুরুত্ব দেওয়া হবে অস্ত্র কেনার বিষয়ে। বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। তারা যদি কিছু শুল্ক ছাড় দেয় তাহলে স্বাভাবিকভাবে বাণিজ্যিক ট্রেড যেটা ব্যবসায়ীরা করে থাকেন ওইটা তারা সিদ্ধান্ত নেবেন। বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই, আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব, সেটা করার জন্য তুলার উপর আপনারা জানেন যে এমনিতেই শূন্য শুল্ক, কিন্তু সেখানে আমেরিকান তুলা আমদানি যাতে বেশি হয় সেজন্য আমরা কিছু ফ্যাসিলিটি এখানে তৈরি করে দিব। এটা গেল তুলার ক্ষেত্র। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্র শুল্ক না কমালে কোনো ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়বে, তাই বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ। জানান, বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করাকে সরকার ইতিবাচকভাবে দেখছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চীন সফর করা বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান ও বেগম সেলিমা রহমান এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচার এর প্রকোপ বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। এটি নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলেও মনে করেন বিএনপি নেতারা। রিপোর্ট সিকান্দার রেমানের। বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভিন্ন মত দমন নয়, বরং অন্যের মতকে সুরক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তরুণ প্রজন্মের হাতে বাংলাদেশ পথ হারাবে না বলেও মনে করেন তিনি। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে, এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো, আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। এরকম পরিস্থিতি চলতে থাকলে সমাজ, সংস্কৃতি, সভ্য আচরণ বিপন্ন হয়ে পড়বে। প্রশাসনিক এই নিষ্ক্রিয়তার কারণে জনগণের এখন জীবন মরণের প্রশ্ন। গণতন্ত্রের স্থায়ী পুনরুজ্জীবন ও ঐতিহাসিক সার্থকতা নির্ভর করছে রাষ্ট্র ও সমাজে শান্তি ও স্থিতির উপর।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কুষ্টিয়ায় শহীদ আবরারের কবর জিয়ারত করে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় এনসিপির ৮ম দিনের জুলাই পদযাত্রা। বেলা ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরপর কুমারখালী আলাউদ্দিন মোড়ে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইল ফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাইদ সকল শহীদকে এনসিপি স্মরণ করে। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, পদযাত্রার মাধ্যমে সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানায় এনসিপি। অনুষ্ঠানে সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও অন্য নেতারা উপস্থিত ছিলেন। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীন হবে, সার্বভৌম হবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো। কুষ্টিয়ার আপনার শহর, কুষ্টিয়ার শহীদ আমির আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি। আলোচনার বাইরে থাকা জাতীয় পার্টি আবারও আলোচনায়। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাকে ফের দলের নিয়ন্ত্রণ নিয়ে রশি টানাটানি চলছে দলটিতে। তাদের অব্যাহতি দেওয়াকে অবৈধ ও অগঠনতান্ত্রিক বলছেন অব্যাহতি পাওয়া নেতারা। তবে নয়া মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির দাবি, গঠনতন্ত্র মেনেই সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান জি.এম. কাদের। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। শেখ হাসিনা সরকারের আমলে নানা অভিযোগ আর কর্মকাণ্ডে সবসময় আলোচনায় ছিল জাতীয় পার্টি। কখনো সরকারের অনুগত বিরোধী দল, আবার কখনো আসল বিরোধী দল সাজার চেষ্টা। শেখ হাসিনার পতনের পর বিপাকে পড়ে জাতীয় পার্টিও। ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত হয়ে তারা রোশানলে পড়ে ছাত্র জনতার। কিছুদিন চুপ থাকার পর ফের গরম জাপা শিবির। সোমবার দলের মহাসচিব ও কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু সহ আরও 2 কো চেয়ারম্যানকে গঠনতন্ত্রের সুনির্দিষ্ট ধারার ক্ষমতা বলে দলের সকল পদ থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান জি.এম. কাদের। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করলেন শীর্ষ নেতারা। আমাদেরকে কাউকে ডাকেননি এবং তিনি মিটিং ডাকার এখতিয়ার তার, কারণ মিটিং ডাকার এখতিয়ার হচ্ছে একমাত্র মহাসচিব, এবং মহাসচিবের দায়িত্ব হচ্ছে তার সাথে আলোচনা। কোরামও হয়নি, এবং সেই কোরাম হয়নি কোথায়? ওদিন 5 জন ঢুকিয়ে 5 জন সদস্য, 7 জন সদস্য তারা বাইর করলো, 5 জন ঢুকালো। সেই 5 জনকে নিয়েও তারা কোরাম করতে পারেনি। সুতরাং সেই প্রেসিডিয়াম মিটিংয়ের দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। আমি তো অনেকদিন ধরেই দেখতেছি ক্ষমতার বাইরে 5 বছর পরে যখন নির্বাচন আসে নানা রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। সেই পরিস্থিতির সময় দল যদি শক্তিশালী করা যায়, মানুষের আস্থা পাওয়া যেত বা যাবে, কিন্তু উনি এদিকে কখনো খেয়াল রাখেন নাই। পার্টি ছোট হতে হতে আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, একদম ধ্বংসের কিনারায়। জাতির এই ক্রান্তিকালে আবার আমরা জাতিকে কিছু দিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হই। তবে দলের নবনিযুক্ত মহাসচিব জানান, গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় না ঘটিয়ে গণতান্ত্রিক উপায়ে অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক নেতাদের। যখন একজন ব্যক্তির প্রাথমিক সদস্যপদ থাকবে না, তখন স্বাভাবিকভাবে উনি আর মহাসচিব থাকবেন না, এবং সকল পদ থেকে কাউকে অব্যাহতি দিলে ওই মুহূর্ত থেকেই মহাসচিব পদ শূন্য হবে। যদি শূন্য হয়ে থাকে তাহলে সেখানে যিনি আসবেন তিনি বৈধতা পাবেন। আর চুন্নু ভাই তো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমরা অনেক শ্রদ্ধা করি, বীর মুক্তিযোদ্ধা। উনি কিন্তু পার্টি অফিসে আজকে প্রায় 20 দিন ধরে আসেন না, তাহলে উনি নিজেও তো এটাকে শূন্য করে দিয়েছেন। আমরা যে সবাই বলছি চেয়ারম্যান স্যার ওনাদেরকে অব্যাহতি দিচ্ছেন, আসলে ব্যাপারটা তা না। ওনারাই তো চেয়ারম্যান স্যারকে ছেড়ে চলে গেছেন, ওনারাই তো বিকল্প একটা জায়গায় বসে মিটিং করছেন বিকল্প জায়গায়। চুন্নু ভাইয়ের অফিস তো 2 দিন আগ পর্যন্ত ছিল,
উনি তো অফিসে আসেন না আজকে 10-15 দিন প্রায় বনানীর অফিসে, তো কেন আসেন না এটা উনি জানেন। তো সেক্ষেত্রে তো আমি মনে করি যে ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন যে চেয়ারম্যানের সাথে আর রাজনীতি করবেন না। অব্যাহতি পাওয়া নেতাদের ফিরিয়ে আনার বিষয়টি চেয়ারম্যানের এখতিয়ার বলেও জানালেন জাতীয় পার্টির নতুন মহাসচিব মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিগত 3টি নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আর নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না, সাফ জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং। এ সময় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান কানাডিয়ান রাষ্ট্রদূত। পরে ব্রিফিংয়ে সিইসি জানান কানাডা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। AMM নাসিরউদ্দিন বলেন, ভোটের দিন এখনো ঠিক হয়নি, চূড়ান্ত হওয়ার 2 মাস আগে জানানো হবে। আগামী নির্বাচনে পর্যবেক্ষক ইস্যুতেও কথা বলেন সিইসি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব। যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। জুলাই গণ অভ্যুত্থানের গতিপথ বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। তাদের তীব্র প্রতিরোধে পাল্টে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড়। অসংখ্য প্রাণের বিনিময়ে রচিত হয় নতুন ইতিহাস। কিন্তু সাহসী লড়াকুদের কণ্ঠে আজ হতাশা আর আক্ষেপ। তারপরও দেশের স্বার্থে আবারও প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত তারা। SM ফয়েজের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন দিয়ে যার শুরু, পরিণতি পায় জুলাই অভ্যুত্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। আন্দোলন তীব্র হলে তা দমনে কঠোর হয় শেখ হাসিনা সরকার। ছাত্রদের উপর চড়াও হয় র্যাব, পুলিশ, বিজিবি। আন্দোলন রুখতে 17 জুলাই বন্ধ করে দেওয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এতে আন্দোলন স্থিমিত হওয়ার বদলে ছড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয়। বারুদের মতো জ্বলে ওঠেন শিক্ষার্থীরা, নেমে আসেন রাস্তায়, দিনরাত সড়কে অবস্থান নিয়ে গতিশীল রাখেন আন্দোলন। মূল সড়ক থেকে অলিগলি ছিল পদে পদে বাধা, সাথে গ্রেপ্তারের ভয়, ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক। কিছুতেই পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে গুলির সামনে বুক পেতে দাঁড়ান তারা, প্রতিবাদে থাকেন অনড়। প্রাইভেট ইউনিভার্সিটি যদি 15 জুলাই 16 জুলাই না নামতো রাস্তায়, তাহলে কিন্তু আন্দোলন ওখানেই স্থবির হয়ে যেত, সূর্য কিন্তু ওখানেই ডুবে যেত, সূর্য আর উদয় হতো না। এবং আমরা সকলেই মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটি না নামলে, এই ট্রাম্প কার্ড হয়ে না দাঁড়ালে এই আন্দোলন ওখানে সমাপ্ত হতো এবং এই ফ্যাসিস্ট সরকার জিতে যেত। আর শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি বলেই না, অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা আছে, তাদেরকেও আমরা ভুলে যেতে পারি না, তারাও ছিলেন রাস্তায়। তারপরে আম জনতা কিন্তু 18 জুলাই থেকে নেমে পড়েছিল। স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর সবচেয়ে বড় ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের। হ্যাঁ, কিন্তু দেখবেন এই যে একটা বড় হাসিনা যাওয়ার পর একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকাই কাউকে রাখাই হয় না। আপনি কাকে দিয়ে সংস্কার করবেন? হাসিনা চলে গেছে, আপনি হাসিনার লোকজন তো সব জায়গায় বসে আছেন, আপনি তাদেরকে কি সংস্কার করতে পারবেন? তাদের যদি সংস্কার করতে হবে না। আন্দোলনে তাদের সম্পৃক্ততা ছাড়া জুলাই অভ্যুত্থানে সফলতা আসতো না, ফ্যাসিস্ট সরকারের পতনও হতো না, এমনটাই দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের। স্থিমিত হয়ে যাওয়া আন্দোলনকে যদি কেউ ফিনিক্স পাখির মতো প্রাণ দিয়ে থাকে, সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছে, তখনই সেটা স্টপ হয়ে গিয়েছিল। এরপর 18 তারিখে ব্র্যাক ইউনিভার্সিটিতে রক্তদান এবং জীবনদানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে এনেছে যে এই আন্দোলন সফল হবে, এবং সেই আস্থার জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন নিয়ে গিয়েছে বলেই আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেদিন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 100% এফোর্ট না দিত, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ত্যাগ সেটা যদি 100% বিকশিত করতে না পারত, তাহলে মানুষ বিশ্বাস করতো না যে আন্দোলন সফল হবে। গণ অভ্যুত্থানে কত শত তরতাজা প্রাণ ঝরেছে, হয়েছে অঙ্গহানি, কিন্তু 1 বছরে অর্জন কি তা নিয়ে ক্ষোভ আর হতাশা এই শিক্ষার্থীদের কণ্ঠে।
আমাদের অনেক আশা ছিল যে না তারা কিছু করবে, তারা এই যে উপদেষ্টা হয়েছে তারা বৈষম্যের বাংলাদেশ বলছে, যে বৈষম্যের বাংলাদেশ তারা নষ্ট করবে, এ করবে। আসলে কি করতে পারছে? তারা নিজেরাই তো প্রথম বৈষম্য তৈরি করছে। যখন তাদের উপদেষ্টা আনছে তখন আমাদের প্রাইভেটের একজনকে রাখতে পারতো, তাই না? কিন্তু তারা সেটা করে নাই। তারা নিজেদের অর্থ সিদ্ধি লাভ করার জন্য এখন নিজেরাই থাকে, নিজেদের সাথে অন্য কাউরে অ্যাক্টিভ করে না। আশা ছিল, প্রত্যাশা ছিল যে এইটা যখন রিফর্ম হবে তখন যেন আমাদের সকলেরই একটা মতামত যেন নেওয়া হয়, সেটা কিন্তু আসলে নেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টেক, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টেক অনুযায়ী কিন্তু আসলে আমরা সেরকম কোনো ফলাফল পাইনি। এক বছরে আশা প্রত্যাশা পূরণ না হলেও শোককে শক্তিতে পরিণত করে হাতে হাত মিলিয়ে দেশ গড়ার কাজে সহযোগী হতে চান তারা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় 2 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সকালে শহর থেকে 8 কিলোমিটার দূরে হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের 4 শিক্ষার্থী সোমবার সকালে কক্সবাজারে বেড়াতে যান। হিমছড়িতে পৌঁছে সাগরে গোসলে নামেন 3 জন। এক পর্যায়ে স্রোতের টানে 3 জনই ভেসে যান বলে জানান স্থানীয়রা। দুর্ঘটনার খবরে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন দ্রুত উদ্ধার অভিযানে নামে। কিছুক্ষণ পর শিক্ষার্থী KM সাদনান রহমান সাবাবের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সে ঢাকার মিরপুর এলাকার KM আনিসুর রহমানের ছেলে। এখনো যে 2 জন নিখোঁজ রয়েছে তারা হলো বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র। আবার 3 জন নামে গেছে পানির মধ্যে। ওরও আমি অনেক মানা করছি, ওরা আমার কথা শুনে নাই। এই জায়গাটা আমাদের পিছনে যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে একটা গুপ্তকালের খাড়ির মাথা বলে আর কি, ওটাকে আমাদের বাসায় খাড়ির মাথা থেকে বসছে। ওই সময় ওটা জোয়ার সময় অনেক হাই ছিল, ওখান বাড়ার সময় একটু পানি কম দেখা যাচ্ছে, ওই জন্য মাথাটা দেখা যাচ্ছে আর কি। এটা এই জায়গায় থাকবে না আমাদের, ইনশাল্লাহ মনে হয় এই জায়গায় থাকবে না। ওটা বের হয়ে যাওয়ার সময় অনেকটু বেশি। তারপরে আমরা উদ্ধার কাজ চলে যাচ্ছি, ওইখানে ডলফিন টাইপ দিয়ে এবং সাঁতার কাটে 2টা চেষ্টা করতেছি চেক দেওয়ার জন্য। সামাজিক ব্যবসা খাতে ব্যাংকগুলোর বিনিয়োগ নিশ্চিতে সরকার ও বাংলাদেশ ব্যাংকে গ্যারান্টার হওয়ার পাশাপাশি অবিলম্বে আইন ও নীতি তৈরির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর মিরপুরে এক গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানানো হয়। মূল প্রবন্ধে প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি বলেন, অন্যান্য ব্যবসা আর সামাজিক ব্যবসায় বিনিয়োগ এক বিষয় নয়। তাই নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসার ধারণাকে সফল করতে বিনিয়োগ বাড়াতে হবে। শিল্প উদ্যোক্তাদের মতো এই খাতের উদ্যোক্তাদেরও ঋণ সহায়তা দিতে হবে। তবে বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন সামাজিক ব্যবসার উদ্যোক্তাদের প্রশিক্ষণ জরুরি। সেই সঙ্গে ব্যাংক ঋণ দেওয়ার জন্য সামাজিক ব্যবসা কোন বিজনেস মডেলে পড়ে সেই বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির তাগিদ দেন তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ, প্রধান উপদেষ্টাকে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি অশনি সংকেত বলছেন অর্থনীতিবিদরা। আলোচনার পর শুল্ক কমবে আশা অর্থ উপদেষ্টার। বিএনপির নাম ভাঙিয়ে দখলদার, চাঁদাবাজ ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে বলার পরও ব্যবস্থা নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী, অভিযোগ বিএনপি নেতাদের। আবরার ফাহাদের কবরে এনসিপির শ্রদ্ধা, আবরার সাইদদের স্বপ্নের বাংলাদেশ করতে দেশবাসীর সহযোগিতা চাইলেন নাহিদ ইসলাম। 3 নেতার দল থেকে অব্যাহতিতে আবার আলোচনায় জাপা, অবৈধ ও অগঠনতান্ত্রিক বলছেন অব্যাহতি পাওয়া নেতারা। গঠনতন্ত্র লঙ্ঘন হয়নি দাবি নয়া মহাসচিব শামীম পাটোয়ারীর। গত 3টি নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের এবার আর পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না জানালেন সিইসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।